লাস্ট ক্লাসে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে উম, একটা ফাইনাইট ওয়্যার আছে, ধরো এটা। এই ফাইনাইট ওয়্যারের জন্য আমাদেরকে যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তাহলে যেটা করতে হবে, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিব, আর এই পয়েন্টটা ওয়্যারটার ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্টে যেখানে গিয়ে কাট করেছে সেটার সঙ্গে মিলিয়ে দিব। আর সেখানে বলা হয়েছিল যে এটা একটা অ্যাঙ্গেল থিটা 1, এই অ্যাঙ্গেলটাকে থিটা 1 বলেছিলাম। আর এটাকে বলেছিলাম থিটা 2। এই অ্যাঙ্গেল মানে হচ্ছে থিটা 1 ছিল, আর এই অ্যাঙ্গেলটা মানে থিটা 2 ছিল। এই দুটো অ্যাঙ্গেল, এই ওয়্যারটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল আই। আর এই ডিস্টেন্সটাকে আমরা আর ধরেছিলাম। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত বেরাই? বি ইকুয়াল টু মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই বাই আর, ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এটা হচ্ছে ভ্যালু বেরাই। বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করে একটা ফাইনাইট ওয়্যারের জন্য তার সারাউন্ডিংস এর কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু মিউ 0/4 পাই আই বাই আর, ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এখন যদি ওয়্যারটা ইনফাইনাইট ওয়্যার হয়, আমি তাহলে লিখি ইফ ইফ দি দাঁড়াও, বলছে ইফ দি ওয়্যার ইজ ইনফাইনাইট, যদি ওয়্যারটা ইনফাইনাইট হয় তাহলে থিটা 1 আর থিটা 2 কত হবে? থিটা 1 and theta 2 will be 90। কেন 90 হবে? তার জন্য দেখো এখানে একটা জিনিস বোঝাই। তোমার কাছে ফাইনাইট ওয়্যার যদি থাকতো, আমি এখানে পাশে দেখাচ্ছি, যদি ফাইনাইট ওয়্যার থাকতো। স্যার, হ্যাঁ। স্যার, হ্যাঁ বলো। বলছিলাম অনেকজন জয়েন হতে চাইছে, জয়েন হতে পারছে না। ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে বলে দিচ্ছি, ক্লাস যে টাইমে শুরু হবে তার থেকে খুব জোর 5 মিনিট পর্যন্ত আমি যারা জয়েন রিকোয়েস্ট পাঠাবে অ্যাকসেপ্ট করব। তারপরে কিন্তু আর অ্যাকসেপ্ট করব না, কারণ অনলাইন ক্লাসে অনেক কিছু মেনটেন করে ক্লাস নিতে হয়। তো সেক্ষেত্রে টাইমের মধ্যে উইদিন টাইমে জয়েন করবে। এই যে এখনো একজন আমাকে জয়েন রিকোয়েস্ট পাঠালো, আমি বারবার করে সকলকে বলছি, আমি কিন্তু নেক্সট দিন থেকে নটা, ধরো সাপোজ যদি 9টায় ক্লাস শুরু করি, 9টা 5 পর্যন্ত দেখবো। তারপরে যারা পাঠাবে তাদেরকে একটা কাউকেও জয়েন করব না, ওই জন্য টাইম মতো জয়েন করবে। নেটওয়ার্ক প্রবলেম থাকলে আলাদা ব্যাপার, কিন্তু তোমরা অনেকে নিজেদের ইচ্ছা মতো জয়েন করো। সে একবার জয়েন হয়ে গেলে, বেরিয়ে গেলে তো আবার অটোমেটিক জয়েন হয়ে যায়। তো
তো 9টা 5-এর পরে যদি কেউ জয়েন করতে চাও আমি কিন্তু জয়েন করবো না, কারণ ওরা ডিস্টার্ব হয় ক্লাস নিতে। তো তাহলে ধরো একটা ইনফাইনাইট ওয়্যার যদি হয় এরকম, ইনফাইনাইট ওয়্যার না, হয়তো ফাইনাইট ওয়্যার সাপোজ, তার জন্য তুমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাচ্ছ। কোন পয়েন্টে? পয়েন্টটা আমি আরেকবার দেখাচ্ছি। এই পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো, যে রেড কালারের যে পয়েন্টটা, একটা ফাইনাইট ওয়্যারের জন্য। তাহলে তোমার অ্যাঙ্গেল কোনটা কোনটা হবে? এই যে এখান থেকে একটা অ্যাঙ্গেল নিবে, আর এখান থেকে একটা অ্যাঙ্গেল নিবে, মানে এই যে এইটা আর এইটা। কিন্তু এখন যদি আমাদের ওয়্যারটা আরো অনেক বড় হয়, তাহলে দেখো তোমার ওয়্যারটা যত বড় হবে তোমার অ্যাঙ্গেলটাও, ধরো যদি ওয়্যারটা এতটুকু হয় তাহলে অ্যাঙ্গেল তোমার এতটুকু হবে। ওয়্যারটা যদি আরো বড় হয় এটা বাড়বে, ওয়্যারটা যদি আরো বড় হয় এটা আরো বাড়বে, ওয়্যারটা আরো বড় হলে এটা আরো বাড়বে। তাহলে আলটিমেটলি ওয়্যারটা যদি ইনফাইনাইটেতে গিয়ে যায়, তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এবং নিচের দিকেও দেখো, যদি ওয়্যারটা এতটুকু থাকে তাহলে এখানে এসে কানেক্ট করে দিচ্ছ, যদি ওয়্যারটা আরো বড় হয় এটাও বাড়বে, ওয়্যারটা যদি আরো বড় হতে থাকে বাড়বে, আস্তে আস্তে ইনফাইনাইট যাওয়া মানে প্যারালাল হয়ে গেল। তাহলে তখন এই অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে ওই জন্য আমি এখানে θ1 ইজ ইকুয়াল টু θ2 ইকুয়াল টু 90 বসিয়েছি। তাহলে মনে রাখতে হবে তোমাদের যে ইনফাইনাইট ওয়্যারের জন্য θ1 θ2 90 হবে। তাহলে দেয়ারফর বি ইকুয়াল টু কত হবে? দেয়ারফর বি ইকুয়াল টু sin 91, sin 91, that means 1 plus 1 2, therefore b equal to mu 0 divided by 4 pi into 2 I divided by r। তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় সেটা তোমাকে মনে রাখতে হবে। এইবার আমরা যদি বলি যে if the wire is half infinite, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? হাফ ইনফাইনাইট হলে θ1 ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, আর θ2 এটা 0 হবে। তো আমি অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা এখানে এঁকে রাখলে ভালো হতো, পরে তোমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে আমি ফাইনাইট ওয়্যারের জন্য আমি একটা ডায়াগ্রাম এখানে এঁকে দেই। তাহলে এই যে ধরো এইটা একটা ফাইনাইট ওয়্যার, ফাইনাইট ওয়্যার, তাকে ইনফাইনাইট বানানো মানে কি, মানে অনেক দূর পর্যন্ত গিয়ে শেষ হবে, ডট ডট দিয়ে লিখতে হবে। এখানেও তাই, অনেক দূর পর্যন্ত গিয়ে শেষ হবে। আর তুমি এইখানটায় তুমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাও, এটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাও। তো তাহলে তোমাকে যদি এখান থেকে স্ট্রেট ওয়্যার টানতে হয়, তাহলে এটা বুঝতেই পারছো, এটা এরকম গিয়ে শেষ হবে, এটা এরকম ইনফিনিটিতে গিয়ে শেষ হবে এইটা। তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে, এটাও 90, এটাও 90। তাহলে এটা হচ্ছিল এইটার জন্য অ্যাপ্লিকেবল, এইটা। এবার যদি আমরা হাফ ইনফাইনাইট ওয়্যার যেটা বলছি, সেটা কিরকম হবে? সেটা হচ্ছে, আচ্ছা একটু এটাকে উপরে নিয়ে যাই। তাহলে এই ধরো হচ্ছিল এইটা একটা ওয়্যার, এই ধরো এটা একটা ওয়্যার, আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে উম, এই পয়েন্টে, মানে পয়েন্টটা আমি আর একবার দেখাচ্ছি, এই পয়েন্টে। এবার দেখো ব্যাপারটা কি হলো, তোমার এখানে ওয়্যারটা কিন্তু নিচের দিকে আর নেই, কিন্তু ওপরে ওয়্যারটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, যেটা আমি যে ডট 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 ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে কি, তোমার এখানে তুমি যদি অ্যাঙ্গেলটা নাও, এতটুকু নেওয়া যাবে না, আরো দূরে আরো দূরে আরো দূরে গিয়ে ইনফিনিটি যাবে, তখন এটা স্ট্রেট হয়ে গেল এরকম। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে গেল অলরেডি 90। আর নিচে তো অ্যাঙ্গেল নেওয়া যাবে না, কারণ এটা তো হাফ ইনফাইনাইট, মানে ওপরের পোর্শনটা ইনফাইনাইট, নিচের দিকে কিচ্ছু নেই, তাহলে নিচের দিকে কিছু নেই মানে অ্যাঙ্গেল জিরো। তাই θ1 θ2 জিরো, তাহলে এটা হাফ ইনফাইনাইটের জন্য এই যে এই ডায়াগ্রামটা অ্যাপ্লিকেবল। তাহলে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে বি ইকুয়াল টু, তাহলে তুমি ওই মেন ফর্মুলাতেই পুট করছো, কিন্তু এই যে মেন ফর্মুলাতেই θ1 বসাচ্ছ 90 আর θ2 বসাচ্ছ 0। তাহলে বি ইকুয়াল টু মিউ নট
ডিভাইডেড বাই 4 পাই sin 91 আর sin 0 0, দ্যাট মিন্স মিউ 0 বাই 4 পাই 2i বাই আর, সরি 2i বাই আর না, i বাই আর হবে, কারণ sin 91 আর ওদিকে 0 আছে, তাহলে 1 প্লাস 0 মানে 1। তাহলে তোমাকে তিনটে এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। কি কি? একটা যদি ফাইনাইট ওয়্যার হয় তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই আর ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ইনফাইনাইট ওয়্যার হলে মিউ নট বাই 4 পাই 2i বাই আর। আর হাফ ইনফাইনাইট হলে মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। ওকে, তাহলে এটা আমরা এই যে এগুলো যেটা পড়লাম সবগুলোই আমরা কি স্ট্রেট ওয়্যারের জন্য, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। আমি একবার ওপরে লিখেও দিচ্ছি, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমরা এই কেসগুলো পড়লাম। এখন যেটা পড়বো, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এখন যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বার করব ইউজিং বায়োসাভার্ট ল। কিন্তু প্রসেসটা হচ্ছে কোন সিস্টেমের জন্য? সার্কুলার লুপের সেন্টারে। তাহলে প্রথমে একটু লিখে নেই যে কার জন্য করতে চলেছি। ম্যাগনেটিক field at the center due to a circular wire। তাহলে একটা সার্কুলার ওয়্যার আমাকে নিতে হবে। তাহলে এটা ধরো একটা সার্কুলার ওয়্যার, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে আমি এখানে একটু রিপ্রেজেন্ট করতেই পারি যে এটার মধ্যে দিয়ে এই যে আই কারেন্ট ফ্লো হচ্ছে। আমাকে কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে? এটার সেন্টারে, মানে সেন্টার বলতে এই পয়েন্টটাতে। তাহলে এখন আমাকে একটা ডিএল এলিমেন্টারি পার্ট ধরতে হবে। তাহলে তুমি ধরে নাও ডিএল এলিমেন্টারি পার্টটা কোনটা? এইটা একটা ডিএল ধরো এলিমেন্টারি পার্ট। এটা একটা ছোট্ট ডিএল এলিমেন্টারি পার্ট। তো তাহলে এই ডিএল এর জন্য আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে সেন্টারে। আমি তো পুরো ওয়্যারটার জন্য প্রথমে বার করব না, প্রথমে আমি ছোট্ট এলিমেন্টারি এই ডিএলটার জন্য ক্যালকুলেট করব, তারপরে ইন্টিগ্রেশন করে পুরোটার অ্যান্সার বেরিয়ে যাবে। তো তাহলে এটা যদি ডিএল হয় তাহলে এখানে লিখতে হবে এটা ডিএল, দিস ইজ ডিএল। এবার এই ডিএল এর ডিরেকশন কোন দিকে সেটাও আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ডিএল এর ডিরেকশন অলওয়েজ স্পর্শক বরাবর, মানে ট্যানজেন্ট দিয়ে হবে। এইটা হয়ে গেল তোমার ডিএল এর ডিরেকশন, এই ডিরেকশনে। আচ্ছা, এই ডিএল এর জন্য তুমি কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করছো? ম্যাগনেটিক ফিল্ড বার করছো সেন্টারে। তাহলে ওখান থেকে একটা পজিশন ভেক্টর নিতে হবে আর। তাহলে এইটা হয়ে গেল তোমার আর ভেক্টর। তাহলে তুমি পুরো সার্কুলার ওয়্যারটার ওপর একটা এলিমেন্টারি পার্ট নিয়েছো ডিএল, মানে ছোট্ট ক্ষুদ্র অংশ। সেই এলিমেন্টারি ডিএল এর ডিরেকশন গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওই ডিএল এর জন্য আমি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাই ডিএল থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে আমার এই ছোট্ট এলিমেন্টারি ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? সেন্টারে ডিবি হবে। পরে তো ইন্টিগ্রেশন করে পুরোটার জন্য বার করব। তাহলে ডিবি, তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে? ফর্মুলা কি? বায়োসাভার্ট ল, মিউ 0 বাই 4 পাই, মিউ 0 বাই 4 পাই ইন্টু আই, দেখো কারেন্ট আই যাচ্ছে, ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা। ফর্মুলাটা কি ছিল? মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা। তো থিটা যে বসে এখানটায়, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল বসে? থিটা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, মানে ডিএল ভেক্টরের যে এদিকে অভিমুখ
আর আর ভেক্টরের যেই দিকে অভিমুখ সেই দুটোর মধ্যে কোণ হয় থিটা। তাহলে এখানে থিটা কোণ কোনটা হবে? এখানে থিটা কোণ এইটা হবে। এইটা কত দেখতে পাচ্ছ? এটা ডিএল ভেক্টর যে ডিরেকশনে দেখাচ্ছি মানে গ্রিন কালার দিয়ে, আর যে আর ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাকে সাইন 90 পুট করতে হবে, আইডিয়াল সাইন থিটা মানে 90 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এবার যদি আমি পুরোটা ওয়্যারের জন্য, পুরোটা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো তাহলে এবার একটা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিই। তাহলে অর ডিবির ইন্টিগ্রেশন ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল, কেন সাইন 90 ভ্যালু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন, আমি পাশেই লিখে দিচ্ছি, অর বি ইকুয়াল টু, দেখো মিউ নট বাই 4 পাই বাইরে বেরিয়ে যাবে, তার মানে আমার হয়ে গেল হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আই বাইরে বেরিয়ে যাবে, আর স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, শুধু ইন্টিগ্রেশনটা হবে ডিএল এর ওপর। ডিএল এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এল হয়, কিন্তু এখানে এল এর ভ্যালু কত হবে? ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল হয় সেটা আমরা সকলেই জানি, কিন্তু এখানে এল এর ভ্যালুটা কত হবে? এখানে এল এর ভ্যালুটা হবে 2 পাই ইন্টু আর। কেন? পুরোটা রেডিয়াসের জন্য তো করব, সরি, পুরোটা সারকামফারেন্স মানে পুরোটা পরিধির জন্য আমাকে নিতে হবে। আমি তো ডিএল ছোট্ট নিয়েছি, আমি যদি ডিএলটা এই সারকামফারেন্সের উপর আরো 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 নেই, তাহলে কত দূর যাবে? এই শুরু হলো, এই গিয়ে পুরোটা ঘুরে গিয়ে এখানে শেষ হবে। দ্যাট মিনস 2 পাই আর। কেন? ডিএল ইন্টিগ্রেশন এল, এল এর ভ্যালু 2 পাই আর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হলো? তাহলে ম্যাগনেটিক ফিল্ড হলো বি ইকুয়াল টু, দেখো একটা পাই পাই ক্যান্সেল আউট হবে, দেখো এই যে পাই ক্যান্সেল আউট হচ্ছে, এটা 2 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে একটা আর ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে মিউ জিরো আই, মিউ জিরো আই, কেন 2 ক্যান্সেল আউট হচ্ছে, পাই ক্যান্সেল আউট হচ্ছে, আর ক্যান্সেল আউট হচ্ছে, মিউ জিরো আই বাই আর, এইটা হচ্ছে বেরোলো। এবার এখানে তো আমি একটা টার্ন ধরেছি লুপটার, কিন্তু যদি সার্কুলার মিউ জিরো আই বাই টু আর হবে। মিউ জিরো আই বাই 2 আর হবে, ঠিক, মিউ জিরো আর আই বাই 2 আর। আচ্ছা, এবার আমরা একটা সার্কুলার লুপের টার্ন ধরেছি। এবার যদি সার্কুলার লুপটা n নাম্বার অফ টার্ন থাকতো তাহলে কি হতো? তাহলে একটু লিখি, ইফ দি ইফ দি সার্কুলার লুপ হ্যাভিং n নাম্বার অফ টার্নস, তাহলে স্যার, হ্যাঁ, একজন জয়েন করতে পারছে না, মেসেজ করে যাচ্ছে। তোমরা সবাইকে বলে দিও বন্ধুদেরকে যে আমি যেটা বলেছি, ঠিক আছে? ইফ দি সার্কুলার লুপ হ্যাভিং n নাম্বার অফ টার্নস, তাহলে কি হবে ম্যাগনেটিক ফিল্ডটা? বি ইকুয়াল টু মিউ নট মিউ জিরো এন আই ডিভাইডেড বাই 2 আর। ওকে, তাহলে তুমি যদি সার্কুলার লুপটার n নাম্বার অফ টার্ন নাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা হবে মিউ জিরো এন আই বাই 2 আর। তাহলে এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা দিয়ে প্রবলেমও আসতে পারে, আর থিওরির শেষে এটাই বেরোবে। তাহলে এটা একটা বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন গেল। ওকে, এবার আমরা নেক্সট যাব।
আচ্ছা, এবার আমরা একটু দাঁড়াও বলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সার্কুলার লুপের অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি করে ক্যালকুলেট করে। তাহলে এখানে হেডিংটা হবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ সার্কুলার লুপ। ম্যাগনেটিক ফিল্ড at the axial point of a circular loop. তাহলে এটা এখন অ্যাপ্লিকেশন। এটা কি রকম? দেখো, এখানে সার্কুলার লুপটা এরকম হবে। এটা একটা সার্কুলার লুপ। এটা একটা সার্কুলার লুপ। এটার সেন্টার থেকে আমি এই যে অ্যাক্সিস টেনেছি, এই অ্যাক্সিসের ওপরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। তো এটাকে একটু ছোট নেই। এইখানটায় ধরো কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, সাপোজ ধরে নাও আমি এই পয়েন্টটাতে, যেটা রেড কালারের যে পয়েন্টটা, সেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। এই সার্কুলার লুপের রেডিয়াস কোনটা হবে? এই যে রেডিয়াস এইটা। আচ্ছা, এবার তাহলে প্রথমে একটা ছোট্ট এলিমেন্টারি পার্ট ডিএল এর জন্য করি, তারপরে না হয় পুরোটার জন্য করা যাবে। তাহলে এলিমেন্টারি পার্ট যে ডিএলটা কনসিডার করব, সেটা কোথায় কনসিডার করব? এইখানে একটা ডিএল কনসিডার করি। এইখানে একটা ছোট্ট একটা ডিএল কনসিডার করি। ধরো এই যে একটা ডিএল কনসিডার করলাম। আচ্ছা, ডিএলটাকে এই ধরো একটা ডিএল কনসিডার করেছি, সবাই দেখতে পাচ্ছ কিন্তু ডিএলটা এটা মোটা করে দেওয়া আছে। তাহলে এই ডিএল এর জন্য প্রথমে এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে এই ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? এই ডিএল এর ডিরেকশন অবভিয়াসলি এই যে এটার সাথে ট্যানজেন্ট, এটার সাথে ট্যানজেন্ট হবে। দেখো, ডিএল এর ডিরেকশনকে আমি রিপ্রেজেন্ট করলাম গ্রিন কালারের লাইন দিয়ে। তাহলে ডিএল ভেক্টরটা তোমরা বুঝলা এবং ডিএল কোনটা সেটাও বুঝতে পারলা। আচ্ছা, এবার ডিএল এর জন্য যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব, তার ডিসটেন্স কোনটা হবে? তার ডিসটেন্স হবে যে এটা ডিএল এর জন্য, এই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করছি। তাহলে ওটাকে আমি ব্লু কালারের লাইন দিয়ে দেখালাম। সেই ডিসটেন্সটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে, সাপোজ ধরো ওয়াই। ওকে, সেই ডিসটেন্সটাকে আমি ওয়াই ধরছি। ওয়াই ধরছি। আর যে অ্যাক্সিসের ডিসটেন্স, এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স। আর রেডিয়াস তো জানোই, রেডিয়াস কত? রেডিয়াস তো আর, এটা তো জানোই। এই এটা হচ্ছে কনসিডার করলাম যে আমি ডিএল ধরেছি, ডিএল এর ডিরেকশন তোমরা দেখতে পাচ্ছ। আর ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করব রেড পয়েন্টে। সেই রেড পয়েন্টার ডিসটেন্স হচ্ছে ওয়াই, সেটাও দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে বায়োসাভার্ট ল, ডিএল এর জন্য কত হবে? ডিবি। তাহলে ডিবি ফেলবো। তাহলে ডিবি ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরো ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু আই। কেন এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে ওটাও দেখানো উচিত আমাকে।
এইটা ধরো আই, রেড কালারের কারেন্ট দেখাচ্ছি, আই কারেন্ট যাচ্ছে, তাহলে মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা। তো এখানে থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল হয়? থিটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল হয় ডিএল ভেক্টর আর হচ্ছে আর ভেক্টর। তোমার ডিএল ভেক্টর দেখতে পাচ্ছ গ্রিন কালার দিয়ে, আর এখানে তো তোমার আর ভেক্টর হবে না। অ্যাকচুয়ালি বায়ো-সাভার্ট লয় আর ভেক্টর কোনটা ছিল? ছিল হচ্ছে ডিএল থেকে তুমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবে তাদের মধ্যে ডিস্টেন্স। তুমি যেটা ডিএল ধরবে সেখান থেকে, আর তুমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবে তার ডিস্টেন্স। তো এখানে তোমার ওই আরটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমি? ওয়াই দিয়ে। দেখো এই যে এটা হচ্ছে ডিএল, দেখো আমার কার্সারটা এখানে দেখো, এটা হচ্ছে ডিএল, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করব, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার হয়ে গেল ওয়াই, যেটা আমার আর হিসাবে ধরেছিলাম থিওরি পড়ার সময়। তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে ডিএল আর ওই ওয়াই এর মধ্যে? এটা অবভিয়াসলি 90 হবে, 90 ডিগ্রি হয় এটা। তো তাহলে এখানে সাইন 90 বসাবো থিটা না বসিয়ে, তাহলে এখানে থিটাটা মুছে দেই, এখানে বসাবো হচ্ছে 90, তাহলে সাইন 90। আর ডিস্টেন্স কত? বাই আর স্কোয়ার। তোমার তো এখানে আর নেই, তোমার এখানে আছে ওয়াই, তাহলে দ্যাট মিনস ওয়াই স্কোয়ার হবে। তাহলে এবার ওয়াই এর ভ্যালুটা পুট করতে হবে, ওয়াইটা কত হবে? আচ্ছা এবার একটু দাঁড়াও, আর একটা কোশ্চেন এখনো এখনো হয়নি, এখানে এখানে একটু ব্যাপার আছে, থাকলো এটা। এইবার এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? তুমি যে বার করলে, এই যে তুমি যে ডিএল এর জন্য এই যে রেড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করলে, এই ডিরেকশনটা বলছে এই ডিরেকশনটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ওয়াই হয়। মানে এটা এরকম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, এরকম। তো তাহলে এরকম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড যখনই হবে, ডিবি ডিরেকশন হচ্ছে এটা। এবার তোমাকে এখানে বার করতে হবে এর কম্পোনেন্ট। কিরকম ভাবে কম্পোনেন্ট বার করব সেটা দেখো, যে এটার দুটো কম্পোনেন্ট বার করব, একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে, এরকম ভাবে দুটো কম্পোনেন্ট বেরোবে। আচ্ছা এবার আমরা ধরে নেব যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নেব আমরা। তাহলে যদি থিটা ধরি এটা, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও কত হবে? এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাই না? যদি ওটা থিটা থিটা ধরি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো থিটা, তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে? এই দিকের কম্পোনেন্ট থিটার অ্যাটাচটা হয় কত? ডিবি কস থিটা। তাহলে এইখানে আমাদের হবে ডিবি কস থিটা। একটু লেখার জায়গা কম, তাও আমি শর্ট করে লিখছি, এটাকে বলি হচ্ছে ডিবি কস থিটা। ডিবি কস থিটা, এটা বুঝতে পারছো তো লেখাটা? আর এই দিকে হবে ডিবি সাইন থিটা, এই দিকে হবে ডিবি সাইন থিটা। আচ্ছা সিমিলার ওয়েতে তোমাকে নিচেও ডিএল ধরতে হবে, তার জন্য কম্পোনেন্ট ভাঙতে হবে। তাহলে কি করে ভাঙবে? তাহলে সিমিলার ওয়েতে যখন নিচেও ধরবে, তাহলে ওটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। তাহলে সিমিলার ওয়েতে তোমাকে নিচে এখানে ডিএল ধরার জন্য এটা ধরতে হবে, এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটার সাথে পারপেন্ডিকুলার হবে এরকম ভাবে। এটাকেও তোমাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, এবং একটা কম্পোনেন্ট হবে এই ডিরেকশন বরাবর, আর একটা কম্পোনেন্ট হবে ওই এই ডিরেকশন বরাবর। মানে কি দাঁড়ালো, এই দিকে একটা হলো আর একটা আবার এই দিকে হলো। এবং এই কম্পোনেন্টগুলোর ভ্যালু কত হবে? এই কম্পোনেন্টগুলোর ভ্যালু যেটা হবে, সেটাও একই কম্পোনেন্টের ভ্যালু হবে, একদম সেম হবে, সিমিলার হবে। কেন? এই অ্যাঙ্গেলটাও তোমার থিটা হয়ে যাবে তখন, এই অ্যাঙ্গেলটাও তোমার হয়ে যাবে হচ্ছে থিটা। তাহলে এই দিকে তুমি পাবে ডিবি কস থিটা, কারণ অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা থিটা হয়। আর এই দিকে পাবে এর ঠিক, মানে এই যে গ্রিন কালারটার জন্য পাবে ডিবি সাইন থিটা। মানে গ্রিনের জন্য গ্রিন আর ব্ল্যাকের জন্য ব্ল্যাক, একই কালার দিয়ে লিখেছি তোমাদের বুঝতে সুবিধা হবে, ডিবি সাইন থিটা।
তার মানে কি আমি দুটো জাস্ট কম্পোনেন্ট ধরলাম, একটা ডিএল এর কম্পোনেন্ট ওপরে, একটা ডিএল এর কম্পোনেন্ট নিচে। তাহলে দুটোর জন্যই আমি দেখতে পেলাম যে ওপরে ডিবি কস থিটা ব্ল্যাকের জন্য, নিচে গ্রিনের জন্য ডিবি কস থিটা, আর অ্যাক্সিস বরাবর পেয়েছি ব্ল্যাকের জন্য একটা ডিবি সাইন থিটা, আর গ্রিনের জন্য পেয়েছি ডিবি সাইন থিটা। এবার দেখো ওপর দিকে ডিবি কস থিটা আর নিচের দিকে ডিবি কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে যা পড়ে থাকবে শুধু ডিবি সাইন থিটা। শুধু তাই না, আমি যদি এই পুরো সার্কামফারেন্সের ওপর মানে পরিধির ওপর অনেকগুলো ডিএল নেই, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো যদি ডিএল নিতে থাকি, তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য আমার অ্যাক্সিস বরাবর ডিবি সাইন থিটা পেতেই থাকবো। ধরো আমি আরেকটা ডিএল নিলাম, ওটাকে রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমি অ্যাক্সিস বরাবর একটা ডিবি সাইন থিটা পাবো আর অন্য যে কোনো একটা দিকে ডিবি কস থিটা পাবো। আবার যদি অন্য একটা ইয়েলো কালার নিয়ে ডিবি নেই, সরি ডিএল নেই, তার জন্য অ্যাক্সিস বরাবর একটা ইয়েলো কালারের ডিবি সাইন থিটা পাবো আর অন্য যে কোনো দিকে একটা ডিবি কস থিটা পাবো। এবং মনে রাখতে হবে, আমি যদি এরকম করি যে ওপরে ডিএল নিয়েছি নিচে ডিএল নিয়েছি, মিলিয়ে মিলিয়ে এখানে ডিএল নেবো তার অপোজিটে ডিএল নেবো, এখানে ডিএল নেবো অপোজিটে ডিএল নেবো, মানে দেখো আমি একটু আরবিট্রারি যদি দেখাই এখানটায় রাফে, এরকম একটা সার্কুলার লুপ, একটা বাজে হয়ে গেল, সার্কুলার লুপটা একটু ভালো দেখে নেই। এই যে ধরো একটা সার্কুলার লুপ, এইখানে ধরো আমি যদি যদি মিলিয়ে মিলিয়ে এরকম করি সাপোজ, যে ধরো যে এখানে একটা ডিএল ডিএল নিয়েছি তার অপোজিট দিকে ডিএল নেব, তারপরে ধরো এখানে একটা ডিএল নিয়েছি তার অপোজিট দিকে একই রকম একটা ডিএল নেব, এখানে একটা ডিএল নিয়েছি তার অপোজিট দিকে এদিকে আর একটা ডিএল নেবো, দেখো মিলিয়ে মিলিয়ে নিলাম, কিরকম ভাবে মিলিয়ে মিলিয়ে নিচ্ছি, এই যে দেখো এইটার সাথে এইটা হলো, এই যে এটার সাথে এটা হলো, তারপরে রেডের সাথে রেড হলো, তার মানে কি অপোজিট গুলোর দিকে নেওয়ার জন্য কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এখানে তুমি দুটো ডিএল নিয়েছো ওপরে আর নিচে, তার জন্য দুটো ডিবি কস থিটা ক্যান্সেল আউট হয়ে গেল। এরকম যদি প্রচুর ডিএল নেই অপোজিট দিকে দিকে, তাহলে সমস্ত ডিবি কস থিটা আবার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সমস্ত ডিবি কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাওয়া মানে সমস্ত ডিবি কস থিটা ক্যান্সেল আউট হয়ে গেলে আমার পড়ে থাকবে কি ডিবি সাইন থিটা। তাহলে আমি যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, টোটাল ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু আমার যেটা হবে সামেশন অফ, বা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দেই টোটাল সবগুলোর, বা এখানে সামেশন দিলে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যেরকম ডিবি সাইন থিটা দুটো বেরিয়েছে, তুমি আরো যত ডিএল নিবা আহ, তত আরো ডিবি সাইন থিটা বেরোবে, তাহলে সবগুলোর জন্য তুমি যদি নিয়ে নাও তাহলে তোমার আলটিমেটলি হবে সামেশন অফ ডিবি সাইন থিটা, এটা হবে তোমার আনসার। সামেশন অফ ডিবি সাইন থিটা, বেশ তাহলে ঠিকই আছে। তাহলে ইকুয়াল অর, আমি এবার ভ্যালু বসাই, অর বি ইকুয়াল টু সামেশন, ডিবি মানে কত বেরিয়েছে এই যে দেখো, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ইন্টু ডিএল, সাইন 90 তো এক হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার, দেখো তো ওয়াইটা কত হয় বলতে পারবে? দেখো একটু পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, দিস ইজ আর, দিস ইজ এক্স, সো ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর স্কোয়ার মানে, তাহলে আমি রুট আন্ডার অফ করে দেই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তার হবে শুনতে পাচ্ছি। আবার হোল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার, তাহলে সামেশন অফ কি হলো মিউ নট বাই 4 পাই আই ডিএল রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার সাইন থিটা ভ্যালু বসাতে হবে, তো সাইন থিটা কি হয়, সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো তোমাকে তুমি কোনটা থিটা ধরেছো, এটা থিটা, থিটার অপোজিট সাইডটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয়, তাহলে পারপেন্ডিকুলার কত হলো আর, তাহলে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে অতিভুজ, অতিভুজ কোনটা হবে ওয়াইটা, তাহলে অতিভুজ হচ্ছে ওয়াই। তো ওয়াই এর মানটা একবারে বসিয়ে দেই, রুট আন্ডার অফ আর স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার। তাহলে অর বি ইকুয়াল টু, এখান থেকে কি কি বেরোবে, মিউ জিরো বাই ফোর পাই আই, এগুলো সব বেরিয়ে যাবে, এখানে এগুলো কনস্ট্যান্ট। তাহলে মিউ জিরো, ওহো দাঁড়াও এখানে আর জায়গা নেই। আচ্ছা এখানে আমি পরের স্লাইডে চলে যাই, হ্যাঁ এটাতে আর হবে না। তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো তাহলে আমার কি কি বেরোচ্ছে, আগের স্লাইড থেকে কি কি বেরোচ্ছে। দেখো প্রিভিয়াস স্লাইডের নিচে আছে মিউ জিরো বাই ফোর পাই আই, এটা বেরিয়ে যাবে, মিউ জিরো বাই ফোর পাই বেরোচ্ছে, কারেন্ট বেরোচ্ছে, আর আরও তো বেরিয়ে যাবে কারণ সার্কুলার লুপের তো রেডিয়াস ফিক্সড, আরও বেরিয়ে গেল। আর নিচে দেখো তোমার এক্স আর সবই তো ফিক্সড, খালি চেঞ্জ কে ডিএল চেঞ্জ হবে, তাহলে ডিএল ছাড়া সব বেরিয়ে যাবে। তাহলে ডিএল ছাড়া আমি বার করে দেই। তাহলে সামেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে হচ্ছে মিউ নট, মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু, কি কি বেরোচ্ছে, মিউ নট বাই ফোর পাই আই ইন্টু আর, আচ্ছা আই ইন্টু আর, আর নিচে থাকছে হচ্ছে, নিচে দেখো আছে দেখো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট তার হোল স্কোয়ার, মানে কি হবে শুধু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে টোটাল পাওয়ার করলে কত, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ মানে থ্রি বাই টু, দ্যাট মিনস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ মানে থ্রি বাই টু হয়ে গেল। আর সামেশনের মধ্যে শুধু পড়ে থাকছে হচ্ছে ডিএল। এবার ডিএল এ সামেশন করলে কত হয়, মানে তোমার তো এখানে ডিএলটা ছোট্ট একটা অংশ নিয়েছো, তুমি তো পুরোটা লুপের জন্য নিবা, তাহলে ডিএল এ সামেশন করলে কত হবে টু পাই আর, তাহলে টু পাই আর বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি যেটা বেরোচ্ছে মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু আই ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ডিএল মানে হচ্ছে টু পাই আর। ওকে, তাহলে আমি এখানে কি কি ক্যান্সেল আউট হচ্ছে দেখো, টু টু কাটবে, পাই পাই কাটবে, তাহলে আলটিমেটলি বি ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি, দ্যাট মিনস বি ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মিউ নট ইন্টু আই ইন্টু আর স্কোয়ার, মিউ নট আই আর আর স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে টু ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে এইটা হচ্ছে আমরা পাবো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সার্কুলার লুপের অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করি, তার ফর্মুলা হবে মিউ জিরো আই আর স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। ওকে, আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ম্যাগনেটিক ফোর্স পড়বো আমরা। ম্যাগনেটিক ফোর্স, দেখো ম্যাগনেটিক ফোর্স কি করে আমরা বুঝতে পারি ব্যাপারটা, ব্যাপারটা এরকম যে আমরা বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটোস্ট্যাটিক্স কেন পড়া হয়, এই জিনিসটাও এখানে একটু আজকে বলা দরকার। যে ধরো তোমার কাছে একটা চার্জ পার্টিকেল রেস্টে ছিল, মানে স্থির অবস্থায় আছে,
তার জন্য তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা টাইমের সাথে ধ্রুবক হয়, কনস্ট্যান্ট। তাহলে কি বললাম আমি, যে একটা চার্জ পার্টিকেল যদি রেস্টে থাকে বা স্থির অবস্থায় থাকে, তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটাও তো কনস্ট্যান্ট, মানে টাইমের সাথে ভ্যারি করে না। তাই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো। আচ্ছা, এবার যদি একটা চার্জ পার্টিকেল মুভিং হয়, তাহলে তার জন্য আমরা কি পাই? ম্যাগনেটিক ফিল্ড পাই, তাই তো? আমরা জানি যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অর ওয়্যার, বা কোনো কারেন্ট ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে তার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারছি। তো কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি কারেন্ট ফ্লো হওয়া মানে কি? চার্জের মোশন আছে। তাহলে আমি আলটিমেট বলছি যে স্ট্যাটিক চার্জ ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে, আর মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, যদিও আগে বলেছিলাম। এবং যে এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করে তার ভ্যালু ক্যালকুলেট করলাম বায়োসাভার্ট ল দিয়ে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু টাইমের ওপর ডিপেন্ড করে না, কনস্ট্যান্ট। তার জন্য এই ফিল্ডটাকে আমরা বলছি ম্যাগনেটোস্ট্যাটিক। স্ট্যাটিক মিন্স রেস্ট। এবার ম্যাগনেটিক ফোর্স তাহলে কি, কিভাবে কার জন্য ক্যালকুলেট করব? ধরো তোমার কাছে একটা কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে তার সারাউন্ডিংসে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এরকম ভাবতেই পারো, ধরো এরকম একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এইরকম তোমার কাছে একটা ওয়্যার আছে, সেই ওয়্যারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট পাস করছে। এবার তাহলে সারাউন্ডিংসে কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এইবার সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি কোনো একটা চার্জ পার্টিকেল, তাকে যদি মুভ করাও, ধরো চার্জ পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, চার্জ পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে একটা ভি ভেলোসিটি নিয়ে, তাহলে এর ওপর কিন্তু ফোর্স অ্যাক্ট করবে। সেই ফোর্সটা কত হয়? সেই ফোর্সটা হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এটা আমাদের জানতে হবে। যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, মানে কোনো একটা কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। আমরা দেখলাম একটু আগে অ্যাপ্লিকেশন পড়তে গিয়ে বায়োসাভার্ট লতে, কোন কোন সেটআপের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। একটা স্ট্রেট ওয়্যারের জন্য হতে পারে, স্ট্রেট ওয়্যারটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, হাফ ইনফাইনাইট হতে পারে, সার্কুলার ওয়্যারের হতে পারে, সার্কুলার ওয়্যারের সেন্টারে হতে পারে, অ্যাক্সিসে হতে পারে। এই সমস্ত বিভিন্ন সিস্টেমের জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। তাহলে ধরো তুমি যে ঘরে বসে আছো, সেই ঘরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে। সেই ঘরের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল মুভিং হয় ভি ভেলোসিটি নিয়ে, মানে একটা আধান যদি ওই ঘরের মধ্যে ভি ভেলোসিটিতে গতিশীল হয়, তাহলে তার উপরও কি কাজ করবে? ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। তাহলে সেই ম্যাগনেটিক ফোর্সটা আমরা আজকে ক্যালকুলেট করব, মানে ক্যালকুলেট করবো বলতে জানবো কত হয়। তো তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে উম, a charge q is moving with velocity v in a magnetic field. তাহলে তার ফোর্সটা কত, সেটাই আমরা লিখবো। তাহলে এটাকে যদি, এটা যারা বাংলাতে লিখবা একটু শুনে নাও, যে একটা কিউ আধান, মানে আধান সে ভি গতিবেগ নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল। একটা কিউ আধান ভি গতিবেগ নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল। তাহলে তার উপর ফোর্সটা কত হবে? তার উপর ফোর্সটা বলছি এটা হয় এফ, ভেক্টর দিয়ে লিখছি, কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ভি ক্রস বি। এটা যদি ভেঙে লিখি তাহলে কত হবে? সেটা হবে কিউ ভিবি সাইন থিটা। কিউ ভি বি, এখানে থিটাটা কি? এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত। থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন। আচ্ছা, তোমাদের কি ক্লাস আছে 10টা থেকে? আমাদের নেই স্যার কোনো। বা কারো কি আছে?
অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে থিটা। তাহলে বুঝতে পারছো, ম্যাগনেটিক ফোর্স যদি কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভিং হয়, তার উপর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ভিভি সাইন থিটা। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লোরেঞ্জ ফোর্স। সেটা জানবো, লোরেঞ্জ ফোর্সটা কি। লোরেঞ্জ ফোর্স বলছে যে ধরো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বোথ অ্যাক্ট রয়েছে কোনো একটা রিজিয়নে। সেখানে যদি কোনো চার্জ পার্টিকেল ভি ভেলোসিটিতে মুভিং হয়, তাহলে তার উপর কি কি ফোর্স কাজ করতে পারে। ধরো তুমি যে ঘরটাতে বসে আছো, সেই ঘরের মধ্যে দুটো ফিল্ডই কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডও ম্যাগনেটিক ফিল্ডও। এবং সেখানে একটা চার্জ পার্টিকেল, কিউ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে বলে তার উপর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, তার ফর্মুলা কিউ ইন্টু ভি ক্রস বি। আর ইলেকট্রিক ফিল্ড আছে বলতে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল থাকলে তার উপর ইলেকট্রিক ফোর্স কাজ করে, এফ ইকুয়াল টু কিউবি। সেটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো বা পড়বে বা জানো এটা। তাহলে আমি লিখতেই পারি যে তাহলে লোরেন্জ ফোর্সটা কোন ফোর্স, তাহলে এখানে একটু লিখতে হবে যে ইফ ইফ এ চার্জ is moving in both electric and magnetic field, যদি এরকম হয়, তাহলে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা আমরা লিখবো এখন। সেটা হচ্ছে এফ ভেক্টর দিয়ে লেখা হয়। মানে এটাকে যদি আমি বাংলাতে বলি যে একটা আধান ভি, মানে একটা আধান গতিশীল, কোথায় গতিশীল আধানটা, চৌম্বক ক্ষেত্র এবং মানে তড়িৎ ক্ষেত্র দুটোর মধ্যেই, মানে বোথ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে ফোর্সটা হবে সেটা এফ ইকুয়াল টু হয় কিউই, মানে এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হলো, প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেটা কত হবে, কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ভি ক্রস বি। আচ্ছা, এবার যদি এইবার দেখো, অর আমি এটাকে এইভাবেও লিখতে পারি, অর এফ ভেক্টর ইকুয়াল টু কিউ থাকলো, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারি যে ই, কিউ কমন নিয়ে, ইন্টু ভি ক্রস বি, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা হয়ে গেল আমার লোরেঞ্জ ফোর্স। এই ফোর্সটাকেই আমরা বলছি কি, লোরেঞ্জ ফোর্স। এই যে লোরেঞ্জ ফোর্স বলেছি, এই যে এইটাকেই বলছে লোরেঞ্জ ফোর্স। ওকে। আচ্ছা, এবার নেক্সট নেক্সট হচ্ছে যে ধরো দুটো, টপিকটার নাম হচ্ছে ফোর্স বিটুইন টু, এটাকে কি বলছি দাঁড়াও, ফোর্স বিটুইন টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারস। এইটা এখন আমরা করব।
তাহলে চলো প্রথমে দুটো আমি কারেন্ট ক্যারিং ওয়্যার নিয়ে নেই। এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আর হচ্ছে পাশে এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। দুটোতেই মধ্যে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, এটাতে কারেন্ট ফ্লো হচ্ছে I1, আর এটাতে কারেন্ট ফ্লো হচ্ছে I2। এবার এই দুটো ওয়্যারের মধ্যে ডিস্টেন্স একটা আছে, সেটাকে ধরে নেওয়া হয়েছে R। আচ্ছা এবার ধরো আমি এই 1 নম্বর ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব, রেড পয়েন্টটাতে। তো 1 নম্বর ওয়্যারের জন্য যদি রেড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করি, তুমি ধরে নাও 2 নম্বর ওয়্যারটা তোমার নেই। তুমি ইমাজিন করো, তুমি ধরো 2 নম্বর ওয়্যারটা নেই আমার এই পিকচারের মধ্যে, জাস্ট 1 নম্বর ওয়্যারটা আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1। তাহলে ওই রেড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে আমি এখানে লিখবো দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টটাকে আমি আচ্ছা অ্যাট পয়েন্ট পি ডিউ টু ওয়্যার 1 কত হবে? তাহলে এই পয়েন্টটার নাম আমি পি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চলেছি, তাহলে সেটা বি বি হবে। ধরো B1 ম্যাগনেটিক ফিল্ড B1 এর জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড বার করছি, আচ্ছা এটা 1 টু 1 দিব না, 1 নম্বর ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করছি অ্যাট পয়েন্ট পি ডিউ টু ওয়্যার 1, 1 নম্বর তারের জন্য। তাহলে এটা ইনফাইনাইট ওয়্যার, তাহলে বি ইকুয়াল টু কত হবে? μ0/4 পাই ইন্টু 2I1 হবে বাই আর। এটা তো তোমরা জানোই, কেন ফার্স্টের আজকেই আচ্ছা করলাম যে ইনফাইনাইট ওয়্যার, এটা দুটোকে ইনফাইনাইট ধরবো, না ধরলেও তুমি মনে মনে ধরে নাও ইনফাইনাইট। এটা একটু বাজে হয়ে গেল, দাঁড়াও, এই যেরকম ইনফাইনাইট হয় ওরকম ওপর নিচে আছে এরকম। তো তাহলে ইনফাইনাইট ওয়্যার 1 নম্বরের মধ্যে দিয়ে I1 কারেন্ট যাওয়ার জন্য R ডিস্টেন্সে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? μ0/4 পাই 2I1/r। আচ্ছা এর ডিরেকশন কোন দিকে হবে? এটা একটু তোমরা হয়তো অনেকেই জানো না, ভুলে গেছো। আমি একটু এখানে বলছি, দেখে নাও। যদি মনে করো কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট পাস করে এবং সেই কারেন্টটা যদি ওপরের দিকে যায়, আমি এটা শর্টকাট টেকনিক বলছি, তাহলে তার রাইট হ্যান্ড সাইডে যদি কোনো পয়েন্ট নাও, সেখানে ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে গোল করে ক্রস। আর যদি লেফট হ্যান্ড সাইডে কোনো পয়েন্ট নাও, সেখানে ম্যাগনেটিক ফিল্ড হবে গোল করে ডট। তাহলে বুঝতে পারলে, গোল করে ক্রস মানে হচ্ছিল ইনটু দি প্লেন, মানে এই প্লেনের মধ্য দিয়ে যাবে। গোল করে ক্রস নেওয়ার মানে হচ্ছিল ইনটু দি প্লেন, মানে তুমি যে বোর্ডটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন, সেই বোর্ডের তল থেকে ভেতরের দিকে ফুটো করে ঢুকে গেল। আর গোল করে ডট দেওয়া মানে তুমি যে বোর্ডটা দেখতে পাচ্ছ যে প্লেনটাতে, সেই প্লেন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, আউটওয়ার্ড হচ্ছে। গোল করে ক্রস দেওয়া মানে ইনওয়ার্ড, আর গোল করে ডট দেওয়া মানে আউটওয়ার্ড। তাহলে দেখো 1 নম্বর ওয়্যারটার কোন দিকে এক্সিস্ট করছে পি পয়েন্টটা? আমি বলেছি যে কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার রাইট হ্যান্ড সাইডের যে কোনো পয়েন্ট যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চাও, তাহলে অলওয়েজ ইনটু দি প্লেন, মানে যে প্লেনে ওয়্যারটা থাকবে, খাতার যে প্লেনে থাকবে বা বোর্ডের যে প্লেনে থাকবে, তার থেকে ভেতরে ঢুকবে। আর লেফট হ্যান্ড সাইডে হলে তার থেকে বাইরে বেরোবে। তাহলে তোমার 1 নম্বর ওয়্যারের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এটা, তাহলে এটা রাইট সাইডে যেহেতু এক্সিস্ট করছে, তাই গোল করে ক্রস মানে ইনটু দি প্লেন, মানে ডিরেকশনটা কোন দিকে হবে? মানে ডিরেকশনটা এই ডিরেকশনে হবে। এটাকে তো আর দেখাতে পারবো না আমি ফুটো করে ভেতরে ঢোকানো, তাহলে জাস্ট মোটামুটি একটা আইডিয়া যদি দেই, এরকম। এটা হচ্ছে বি এর ডিরেকশন হলো। আচ্ছা এবার এই এবার তুমি ভুলে যাও 1 নম্বর ওয়্যারটা, ভুলে যাও। এবার 2 নম্বর ওয়্যারের ওপরে ম্যাগনেটিক ফিল্ড বি জানো, এবার 2 নম্বর ওয়্যারের ওপর ফোর্স কত হবে? তো আমি লিখতেই পারি ফোর্স অন ওয়্যার 2, তাহলে ম্যাগনেটিক
ফোর্স অন ওয়্যার 2, 2 নম্বর ওয়্যারের উপর ফোর্স কত হবে? তাহলে ফোর্সের ফর্মুলা হচ্ছে F ইকুয়াল টু বিল সাইন থিটা হয়। এটা আমরা পড়েছিলাম ক্লাস 12-এ। তাও লিখছি, কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর ফোর্স যদি হয় তার ফর্মুলা F ইকুয়াল টু বিল সাইন থিটা হয়, মনে রাখো। কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর ফোর্স F ইকুয়াল টু হয় বি F ইকুয়াল টু হয় বি আই ইন্টু এল ইন্টু সাইন থিটা। এটা মুখস্থ রাখবে। তাহলে বি কত হয়েছে, ওই যে উপরে দেওয়া আছে, মিউ নট বাই 4 পাই, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। কারেন্ট যাচ্ছে কত, 2 নম্বর ওয়্যারের মধ্যে দিয়ে, সরি এটা তো হলো না এখনো, মিউ নট বাই 4 পাই 2i1/r, 2i1/r। আচ্ছা, I মানে কোন কারেন্ট? এটা 2 নম্বর ওয়্যারের কারেন্ট, আর ধরে নিলাম এল লেন্থের জন্য বার করছি ফোর্সটা। আচ্ছা, ভালো করে মন দিয়ে শুনবে। এই এফটা হচ্ছে ফোর্সের ফর্মুলা বিল সাইন থিটা, বি মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ড কত, আই মানে কোন ওয়্যারের মধ্যে দিয়ে তুমি ফোর্স বার করতে চাইছো, আর এল মানে হচ্ছে ওই ওয়্যারটার লেন্থ কত, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড, বা লেন্থ বলতে পারো, লেন্থ অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আমি দেখাচ্ছি কোনটা। তাহলে বি ম্যাগনেটিক ফিল্ড এখানে কত, পি পয়েন্টে এই যে উপরে লেখা আছে বসালাম। আই মানে কোন ওয়্যারের মধ্যে দিয়ে তুমি ফোর্স বার করতে চাচ্ছ, এই যে I2, তাহলে I2 বসালাম। ওই ওয়্যারের লেন্থ ধরে নিলাম এল, মানে এল লেন্থের জন্য বার করব। তুমি মনে মনে ধরে নাও, তুমি একটা এখানে কনসিডার করে নিতেই পারো যে এইখান থেকে শুরু করে এতটুকু ওয়্যারের মধ্যে আমি ফোর্সটা ক্যালকুলেট করব। এতটুকু ওয়্যারের আমি লেন্থ কত ধরেছি, এতটুকু ওয়্যারের আমি লেন্থটা ধরেছি এল, তাহলে এতটুকুর জন্য করব। আচ্ছা, বেশ ভালো কথা, তাহলে বসিয়ে দিলাম। আর থিটা হয় অ্যাঙ্গেল, দেখো ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশনে যাচ্ছে তার সাথে কারেন্ট কোন দিকে যাচ্ছে, I2 ওপরের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড তো এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার, তাহলে 90, তাহলে এখানে সাইন 90 বসে যাবে। তাহলে আলটিমেটলি দেখো এফটা কত হলো, এফ ইকুয়াল টু হলো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 ইন্টু I1 ইন্টু I2 ডিভাইডেড বাই হচ্ছে আর, ইন্টু এল থাকবে একটা। এবার তুমি যদি এফ বাই এল করে দাও, এফ বাই এল, এফ বাই এল, তাহলে কত হলো, মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 ইন্টু I1 ইন্টু I2 ডিভাইডেড বাই আর। এইটা তাহলে কি হয়ে গেল, এইটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। যেটা যে পেলাম এটাকে বলবো হচ্ছে ফোর্স, সরি ইউনিট এরিয়া না, ভুল বললাম, ফোর্স পার ইউনিট লেন্থ। এই হয়ে গেল তোমাদের আনসার। তাহলে এইটা কিন্তু এক্সামে আসে, ফোর্স পার ইউনিট লেন্থে কত হয় দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে, এইটা। এবং মনে রাখবে এই ফোর্সটা হবে, এই ফোর্সটা হবে অ্যাট্রাকশন, এই ফোর্সটা হবে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন হবে। যদি দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে সেম ডিরেকশনে কারেন্ট যায় তাহলে অ্যাট্রাকশন করে, অপোজিট ডিরেকশনে গেলে রিপালশন হয়। এটা নোট করে নাও, যদি সেম ডিরেকশনে কারেন্ট যায় অ্যাট্রাকশন হবে, অপোজিট ডিরেকশনে কারেন্ট গেলে রিপালশন হবে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকবে, বাকিটা নেক্সট দিন হবে।